আবার একটা ছোট ব্লগ মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর চলে এসেছি। তো করতেই পারতাম আজকে নর্মাল ডেলি ব্লগের মতো আজকের ব্লগটা, তো আজকে ইচ্ছে হলো যে না চলো আজকে একটা ছোট করে এরকমভাবে ব্লগ করি আজকে। তো তার জন্য ভয়েস ওভার দেবো পুরোটা, তার জন্যই এইভাবে ব্লগটা করা আজকে আমার। তো যাই হোক, সরস্বতী পুজোর পরের দিন ছিল, ঠাকুরমশাই চলে এসেছিলেন দধি কর্মার জন্য। তো দধি কর্মার পুজো ঠাকুরমশাই শুরুও করে দিয়েছেন, ঠিকঠাক টাইমই ঠাকুরমশাই নিয়ে এসেছিলো। আর এখানে দেখো দুষ্টু, সৌর্য, লালটু তিনজনই চলে এসেছিলো, লালটু পেছনে ছিল। তো ওইদিকে গোড়াদা নিয়ে চলে এসেছিলো ঠাকুরমশাইকে, কারণ যেহেতু ঠাকুরমশাই একা একা আসতে পারবেন না তাই। আর ওইদিকে ওরা বসবে একটু পরেই, ঠাকুরমশাই দধিকর্মার পুজোটা হয়ে গেলেই ওরা বসবে। ওং সরস্বত্যায় নম যেটা লিখতে হয়। সৌর্য আর দুষ্টু তার জন্য কলাপাতা নিয়ে এসেছিলো, আর আমার ছেলে মেয়ে বেলপাতায় লিখবে। তো যাই হোক, ঠাকুরমশাই খুব ভালোভাবে এবার পুজো করেছে, আমাদের খুব ভালো লেগেছে পুজোটা, সেটা তোমরা আমার আগের ব্লগে দেখতেই পেরেছো। আর ঠাকুরমশাই দিকে পুজো করতে করতে দিদিও চলে এসেছিলো, দিদিকেও বলে দিয়েছিলাম রান্না শুরু করে দাও। সেরকম কিছু আজকে রান্না বান্না ছিল না, কারণ ফ্রিজে না প্রচুর খিচুড়ি বেঁচে গিয়েছিলো। তো ওই জন্য ভাবলাম বেশি কিছু রান্নাবান্না করলে খিচুড়িটা যদি আমি ওটাকে ঠিকঠাকভাবে অবসর করে ঢোকাতে না পারি, ফ্রিজ যদি আটকে যায় খুব চাপ হয়ে যাবে, খিচুড়িটা নষ্ট হয়ে যাবে, এনিহাও খিচুড়িটা তুলতেই হবে। তো তার জন্য দিদিকে বলেছিলাম সয়াবিন আলুর তরকারি করো আর ভাত করো, আর টুকটাক বাঁধাকপি ফুলকপি এই সমস্ত ফ্রিজে ছিল, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে খাওয়া। তো দিদি যেরকম বলেছিলাম সেরকমই তাই ফুলকপি সয়াবিন আলুর তরকারি আর ভাত বসিয়ে দিয়েছে। আর এইদিকে ওরা রেডি হয়ে গেছে এবার লিখবে বলে কলা পাতায় আর বেল পাতায়। তো এই সমস্ত এইদিকের কাজগুলো সেরে আমি রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘরে যদিও আমি সেদিন আর স্নান করিনি, তাই আমি পুজোর সামনে আসছিলাম না বেশি। ওরা তিনজনই পুজোর সামনে এসেছিলো, ছেলে মেয়ে আর ওদের বাবা। ওর বাবাই সমস্ত কিছু সব গুছিয়ে টুচিয়ে দিয়েছিল ঠাকুরমশাইকে। আর দধিকর্মায় তো সেরকম কোনো কাজ থাকে না, শুধু জাস্ট উনি পুজোটা করবেন, ঘরটা নাড়াবেন, আর ওইদিকে ওরা ওগুলো লিখবে, এটাই হচ্ছে মেন কাজ। আমার কোনো কাজ ছিল না, তার জন্য আর আমি সকাল সকাল উঠে আর স্নানটা করিনি। আমি একটু বেলা করেই করব স্নান, কাজ বাজও যে খুব আছে তা নয়। দিদিও চলে এসেছিলো, দিদি রান্না করে চলে গেলে আর সেরকমভাবে কিছু করারও থাকবে না আমার। যাই হোক, ওইদিকে ঘরটাও নাড়ানো হয়ে গেছে ঠাকুরমশাই পুজো টুজো করে ঠাকুরমশাইকে একটু বললাম, আগের দিন ঠাকুরমশাইকে অনেকবার বলেছিলাম চা খেতে, তো ঠাকুরমশাই শান্তিভাবে খেতে পারিনি, কারণ বারবার ফোন আসছিলো। কোনো রকম একটু চা খেয়ে বলেছিল আমি কালকে এসে দধিকর্মা করতে যখন আসবো তখন আমি এসে চা খেয়ে যাবো। তাই ঠাকুরমশাইকে পুজো করতে করতেই বললাম যে তাহলে ঠাকুরমশাই আমি একটু চা বসাই, আপনি একটু চা খেয়েছেন। তো ঠাকুরমশাই বললো ঠিক আছে তাহলে একটু চা বসান, চা খেয়েই বেরিয়ে যাবো। আর আমাদের টিফিনে সেরকম আজকে কোনো আমরা ব্যবস্থা রাখিনি, কেননা যেহেতু ওই দই খইটা মাখা হবে, ওই দই খইটা দিয়েই আমাদের সকলের টিফিনটা হয়ে যাবে। প্রত্যেক বছরই সরস্বতী পুজোয় তাই হয়, বাড়িতেও তাই হতো। পরের দিন আর কিছু খেতাম না, এই দই খইটাই খেয়ে দিতাম। আর সত্যি কথা বলতে না, দই খইটা খেতে এত ভালো লাগে, এমনি সময় দই খই মেখে খেতে কিন্তু এত টেস্ট লাগে না। ঠিক ওই দধিকর্মার যে দই খইটা, পুজোর পরের দিন যে দধিকর্মা হয়, দধিকর্মার যে দই খইটা, ওইটা খেতেই বেশি টেস্ট লাগে। কি জানি কেন, জানি না, হয়তো ঠাকুরের প্রসাদ বলি এতটা টেস্ট লাগে। যাই হোক, এদিকে বাচ্চা চারজন লেখা শুরু করে দিয়েছে ওম সরস্বত্যই নমঃ, আর আমাদের ঠাকুরমশাই এখানে দাঁড়িয়ে আছে, এটাই হাসাহাসি করছিলাম আমি আর লালটু পেছন থেকে। তো যাই হোক, আমি এদিকে রান্নাঘর থেকে এসে ঠাকুরমশাইদের জন্য করে দিয়েছিলাম চা, আর আমাদের জন্য করে নিয়েছিলাম ব্ল্যাক কফি, কারণ সকালবেলা একেবারেই চাটা আমি অ্যাভয়েড করি, আমি ব্ল্যাক কফিটাই খাই। ঠাকুরমশাই আর গোড়াদা ওইদিকে চা খাচ্ছিল, আর লালটুর মনে হয় তখন বেরিয়ে চলে গেছিলো, কারণ লালটুর বলছিল অফিস আছে, খুব তাড়া আছে, বেরিয়ে যাব। লালটুরা মনে হয় তখন বেরিয়ে চলে গেছিলো। যাই হোক, ঘরে এতটুকু সবজি ছিল না, সবজিওয়ালা এসেছিলো, তাই আমি নিচে চলে এসেছিলাম কিছু সবজি রাখবো বলে। ওর বাবাকে বললাম তুমিও চলো একটু দেখি সবজি টুকটাক কেনাকাটা করে নিয়ে আসি। দূরেও একটা সবজিওয়ালা ছিল, আবার এই একজন সবজিওয়ালা ছিল। এসব কেনাকাটা করে ওপরে গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ে আবার একটু রেডি হয়ে গেছিলাম, কারণ এক জায়গায় বেরোতে হবে তার জন্য। আর ওইদিকে মেয়ের পরীক্ষা, মেয়ে মন দিয়ে পড়ছিল, মেয়ে এবার টাটাও করে দিল, মামকে একটু ডাকলাম বলে। কারণ মামকে রেখে যেতে এই কারণেই হয়েছিল, মামের পরীক্ষা, মাম যাবে না আমার সাথে, তো হঠাৎ করেই এই প্ল্যানটা হয়েছিল আমাদের। তো তার জন্য যাচ্ছি, একটা সারপ্রাইজ প্ল্যান ছিল, সারপ্রাইজ ঠিক নয়, পুরোপুরি সারপ্রাইজ নয়, ওই আর কি। আর ওইদিকে ওর বাবাকে ঘুম থেকে তুললাম, কি চলো তুমি আমাকে দিয়ে আসবে, আর রায়ানও এদিকে রয়ে গেছে, রায়ানও পড়বে তারপরে আসবে। তো দেখতেই পাচ্ছ কার বাড়িতে চলে এসেছি, আর সে আমাদের জন্য একটু
চাও করে নিয়েছে। আর আরেকজন যে ভদ্রমহিলা পাশে বসে আছে বিছানায়, সে তো কিছু খাবে না, তার পান্তা। তো আরেকজন ভদ্রমহিলাকে দেখো রেডি হয়ে পুরো ফুল রেডি হয়ে গেছে, একদম টিপ টপ বিছানাপত্র গুছিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, এবার বলে দিই কোথায় এসেছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে এই যে সোনাই আমার ছোটো বোন, ওর হচ্ছে শাশুড়ির আজকে বার্থডে ছিল। আর এই যে ভদ্রমহিলাকে দেখছো, এই ভদ্রমহিলার বরেরও বার্থডে ছিল, কিন্তু এই ভদ্রমহিলার বার্থডে তো কিছু হবে না, কারণ না যেহেতু এই ভদ্রমহিলার পুরোপুরি নিরামিষ সেদিন, ওদের অনেক নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনের জন্য ওর বার্থডে কিছু হয়নি, দেবাশিসের বার্থডে। আমরা সোনাইয়ের বাড়িতে গিয়েছিলাম, সোনাইয়ের শাশুড়ির বার্থডে ছিল। তো যাই হোক, সোনাই হঠাৎ করেই ফোন করে বললো এরকম একটা করতে চাই। আর সোনাইয়ের বড় যেহেতু চলে গেছে চাকরি সূত্রে পুনেতে, তো একাও ছিল, শাশুড়ি মারও ভালো লাগবে, তো তার জন্য চলো ঠিক আছে। আর আমরা দুই বোন একটু সোনাইকে হেল্প করে দিচ্ছিলাম, তাই একটু আগে চলে গেছিলাম। আমার বট্টররা অনেক পরে এসেছিলো, এখানে অনেক লোকজন চলে এসেছিলো, আন্টির আর কি বন্ধু বান্ধব, আন্টির বাপের বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির লোকজন, অনেক লোকজন চলে এসেছিলো। আর ওইদিকে সোনাই তো একা পুরোপুরি ঘাবড়ে গেছিলো, এত বড় একটা আয়োজন করেছে। আর সোনাই যেটা করেছে সেটা হচ্ছে দেবাশিসের জন্য একটা সারপ্রাইজ ছিল, ব্রাদার ইন ল আর মাদার ইন ল। তো এই দুটো কেক সোনাই অর্ডার করেছিল পুরোপুরি দেবাশিসকে সারপ্রাইজ দেবে বলে। এটা হয়তো আমরাও জানতাম না, কেউই জানতাম না আমরা। তো যাই হোক, সবাই খুব এক্সাইটেড ছিল, সবাই এই সুন্দর করে সোনাই এই ভিডিওটা আমাকে করে দিয়েছে। আন্টিও খুব খুব খুশি হয়েছে সেদিন। আর এদিকে দেবাশিসকে বলছিলাম যাও দেবাশিস ভীষণ অকওয়ার্ড ফিল করছিল যে এরকম কেন ওই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। দেবাশিস কিছুতেই যেতে চাইছিল না ওদিকে কেক কাটতে। তো যাই হোক, দেবাশিস এমনি একটু লাজুক। তো যাই হোক, অনেক কষ্ট করে দেবাশিসকে নিয়ে ওইদিকে যাওয়া হয়েছে, যে না চলো তোমার জন্য কেক এনেছে, অনেক বুঝিয়ে নিয়ে তারপরে যাওয়া হয়েছে। আর ইতিমধ্যে চলে এসেছে আমার বর, আমার মেয়ে, সবাই চলে এসেছে। ওরা একটু রাত্রি করে এসেছে, তখন 8টা বাজে যখন ওরা এসেছে, ওরা পড়ে টোরে তারপর এসেছে। আমি ওই যে বললাম সোনাইটার জন্য আমি আর বনি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। দেবাশিসও এই জাস্ট ঢুকলো, ওরাও ঢুকেছে, একসাথেই ঢুকেছে। দেবাশিসের মেয়ে আর আমার মেয়ে, আমার ছেলে আর আমার বর, ওরা তিনজন, আর ওরা দুজন একসাথেই ঢুকেছে। তো যাই হোক, ঢুকেই খুব ডাকাডাকি চলছে, এদিকে খোকন মামাও হাসছে, দিয়ে ওইদিকে কেক কাটতে চলে গেছে। আর দেবাশিস এত লজ্জা পাচ্ছিল, আমি ওইটা ভিডিওতে আনতে পারিনি, মানে আমি তোর সময় ক্যামেরাটা অন ছিল না। দেবাশিস বলে যারা একটু চুলটুল আছড়ে তারপর যাচ্ছি, চুলটুল আছড়ে তারপরও গেছে। তো যাই হোক, দুজনকে একসাথে বসিয়েছে সোনাই। এই যে দেখো পাশাপাশি, একজন বার্থডে গার্ল, একজন বার্থডে বয়। তো দুজন বসে এই যে কেক কাটবে, ওইদিকে পাশে বসে আছে পুকপুকি, বনির মেয়ে। তো যাই হোক, এই সারপ্রাইজটা ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে, সবাই খুব মজাও করেছে। এরকম হঠাৎ করে একটা দিন ভীষণ ভালো কাটিয়েছি। সোনাই এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, সকালবেলা নিজের হাতে সব কিছু বেড়ে শাশুড়ি মাকে খেতে দিয়েছে, শাশুড়ি মাও খুব খুশি হয়েছেন, আর সব কটা রান্নাও বলেছে ভালো হয়েছে। তো যাই হোক, সোনাই তো কখনো করেনি, সেখানে গিয়ে এত কিছু গুছিয়ে টুছিয়ে করেছে, সবারই খুব ভালো লেগেছে। আর এখানে দেখো সব লোকজন ভর্তি। আর এখানে আন্টি একটু মন খারাপ করছিল, কি যেহেতু সৌরাংশু ছিল না কাছে, সৌরাংশুকে যদিও ভিডিও কলে সোনাই রেখেছিল, কন্টিনিউয়াসলি দেখেছে সেটা সৌরাংশু কেক কাটাতে। সৌরাংশুরও মনটা একটু খারাপ ছিল, এদিকে সোনাইয়েরও মনটা একটু খারাপ ছিল, মাঝে মাঝে একটু কান্নাও করছিল সোনাই। তো যাই হোক, কিছু তো করার নেই, এখন চাকরি সূত্রে থাকে, এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কি করা যাবে। আর যাই হোক, ওই জন্য শাশুড়ি মাও আগে সোনাইকেই খাইয়েছে। সোনাই বলছিল আগে আঙ্কেলকে, মানে শ্বশুর বাবাকে খাওয়াতে, সোনাইয়ের শ্বশুর বাবাকে, কিন্তু না, আন্টি আগে ইয়েকেই খাইয়েছে, সোনাইকেই খাইয়েছে। ওইদিকে দেবাশিসও একটু খাইয়ে দিল। আর যাই হোক, সবাই খুব হ্যাপি, শুধু সৌরাংশু নেই, তার জন্য মনটা একটু সবারই একটু কিন্তু খারাপ ছিল। তো কী আর করা যাবে, সেটাকে ওভারকাম করেই আবার সবাই আমরা আনন্দ করছিলাম। আর ওইদিকে সবাইকে খাইয়ে দেওয়ার জন্য আন্টিও ডাকছিল, প্রচুর ফটো তোলা হয়েছে, সুন্দর ছবি, বাচ্চা পাটিকে নিয়ে, বড়দের নিয়ে, গ্যাং, মানে গ্রুপ করে ভালোই ছবি তোলা হয়েছে। আর এই যে সৌরাংশুকেও একটু আন্টি কেক খাইয়ে দিল। তো যাই হোক, এদিকে দেবাশিসও একটু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো, আমাকেও কেক খাইয়ে দিল, দিয়ে ওইদিকে সেজো মামিকে দেখা যাচ্ছিলো। যাই হোক, বুকলি পিসি তো এতটাই ব্যস্ত মানে কিছুই করছিল না, বসেছিল। বুকলি পিসিকে একবারও আমি আনতেই পারিনি ক্যামেরার সামনে। তো যাই হোক, আমরা ম্যাক্সিমাম টাইম সোনাইয়ের ডাইনিংয়ে বসেই কাটিয়েছি। আর এই যে আমি, বনি আর মাম বসে একটু ভিডিও করছিলাম। আর ওইদিকে বনির করছিল হচ্ছে চা, মানে কফি আমি সার্ভ করছিলাম, তারপরে গ্রিন টি করে রাখা হয়েছিল, সব কিছু করে টোরে নিয়ে আমরা ওইখানে আর বসেই গল্প করছিলাম, কারণ এই ঘরে প্রচুর লোকজন ছিল, তো তাই আর আসিনি। আর এখানে এদের ফটো সেশন চলছিল, ফটো তুলতে দেখো ভালো এসছে বলে সোনাই কীরকম করলো মুখটা, ফটো ভালো এসছে বলে। যাই হোক, বৌদিও পরিয়ে টরিয়ে বৌদিও চলে এসেছিলো। বৌদির শরীরটা বলছিল বৌদি খুবই খারাপ, জ্বর, বৌদির চোখ মুখ পুরো ঢুকে গেছে।
বুবু এসেছিলো, বৌদি আর বুবু চলে এসেছিলো। কোনো কারণে দাদাভাই হয়তো আসতে পারেনি, দাদাভাইয়ের ফিরতে ফিরতে দেরি হয়েছিল বলে, তাই বৌদি আর বুবু এসেছিলো। আর ওইদিকে পুচকিটাকে দেখলে, ওটা সোনাইদের নিচে থাকে, আমি যেই ক্যামেরা অন করেছে ও ভয়ে ওইদিকে গুড়গুড় গুড়গুড় করে শাড়ি পরে পালিয়ে চলে গেছে। তো যাই হোক, ওই যে বুবুকে দেখিয়ে দিলাম। বৌদিদের খাওয়া হয়ে গেছিলো, এবার লাস্ট ব্যাচে আমরাই বাকি ছিলাম। সোনাইকে দেখো শাড়ি টাড়ি তুলে আর পারছে না, আর এদিকে বৌদিরা রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে বলে। লাস্ট ব্যাচে খাওয়া ছিল, লাস্ট ব্যাচে আমরাই কজন বাকি ছিলাম, আমরা বসে গেছি লাস্ট ব্যাচে খেতে। সোনাইকে আমি খাইয়ে দিয়েছি। এই খাওয়ানোর তাড়নায় আমি আর ক্যামেরা করতেই ভুলে গেছি যে কী কী মেনুতে ছিল। খাবার পর আমি তোমাদের সাথে মেনু শেয়ার করেছি। মেনুতে ছিল হচ্ছে আজকে ফিশ চপ, স্যালাড, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর হচ্ছে জল। তো রসগোল্লা এই যে আমি দেখো পরে ঘুম থেকে উঠেই, খাওয়া থেকে উঠে, ঘুম থেকে বলছি সরি, খাওয়া থেকে উঠে তোমাদেরকে সব দেখালাম। তো যাই হোক, সব থেকে বড়ো কাজটা কী জানো তো? সব থেকে বড়ো কাজ হচ্ছে খাওয়া দাওয়ার পর যেটা লেফট ওভার থাকে সেটাকে গোছানো। সত্যি ইটস ভেরি টাফ। আর প্রচুর প্রচুর খাবার বেঁচে গেছিলো, মানে এত খাবার বেঁচে গেছিলো না, খুব চাপ ওগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না দিয়ে আসলে সোনাই কিছুতেই এগুলো করতে পারতো না। আর ফ্রিজের মধ্যে ঠিকঠাকভাবে না ঢোকাতে পারলে বিশেষ করে রাইস একদম খারাপ হয়ে যায়। যাই হোক, তাই তখন আমরা বেরোতে পারিনি। আমরা ওপরে গিয়ে এই সমস্ত কিছু কন্টেনার ভাগে ভাগে সমস্ত কিছু বেড়ে রেখে দিয়েছি। ওইদিকে বনিও করছে, আমিও এদিকে করছি। ওইদিকে ছেলে মেয়েকে নিয়ে ওর বাবা বেরিয়ে গেছে হচ্ছে দিতে, কারণ আমরা তো 4জন একসাথে স্কুটি করে যেতে পারবো না। ওই জন্য ওর বাবা বললো আগে ছেলে মেয়েকে দিয়ে আসি, তুমি এদিকটা করে নাও, তারপরে আবার করবো, তোমাকে নিয়ে যাব। আর ওদিকে মাঝখানে বনি এদিকে করছিল, আর আমি ওদিকে আন্টিকে গিফটগুলো এনে দিয়েছিলাম। আন্টি বললো চলো তো খুলে দেখে ফেলি গিফটগুলো। গিফট খুলতে খুব ভালো লাগে সত্যিই, গিফট খুলতে যে বয়সী হোক গিফট খুলতে সত্যিই খুব ভালো লাগে। আর ওইদিকে দেবাশিসকে দেখো পুরোপুরি আউট ঘুমের টেলায়, আর এইদিকে ছেলে মেয়েকে দিয়ে ও চলে এসেছে। আর সামনে যে একটা সাদা টিপটটা দেখেছিল, ওই টিপটটা আমার তরফ থেকে আন্টিকে গিফট ছিল, ছোট্ট একটা। তো যাই হোক, সবাইকে টাটা ফাটা করে আমরাও বেরিয়ে গেলাম। তখন অনেক রাত্রি, তখন বাজে রাত্রি 12:30। রাস্তা পুরো ফাঁকা আর বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু গায়ে যাওয়ার মতো আমার কিছু ছিল না। এই চাদরটা এনেছিলাম, আমি জানি গায়ে না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাথা যদি আমি না পেঁচিয়ে বসি তাহলেই আমার কিন্তু মাথা ধরে যাবে। ওই জন্য আমি আগে মাথাটাকে ভালোভাবে পেঁচিয়ে হেলমেটটা পরে নিয়েছি, এটা সেফটি থাকলেই আমি ঠিকঠাক। আর রাস্তা এত ফাঁকা, ওর বাবা এত স্পিডে গাড়ি চালাচ্ছিল, আমি ওর বাবাকে শুধু বলছিলাম তুমি আস্তে গাড়ি চালাও, কারণ না আমার পা ভাঙার পর থেকে কেউ স্পিডে গাড়ি চালালেই খুব ভয় লাগে। প্রথমত আমি র্যাপিডো খুব একটা চড়ি না, তোমরা জানো, ওর বাবাকেও সমানে বলতে থাকি আস্তে আস্তে আস্তে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুব ভালো একটা সন্ধে কাটালাম, খুব ভালো আয়োজন করেছে। সদ্য বিয়ে হয়ে শোনাই যে এত সুন্দর গুছিয়ে সংসার করবে, এটা সত্যি খুব ভালো লাগছে, দেখেও ভালো লাগছে, ভেবেও ভালো লাগছে। সোনাইয়ের শাশুড়িও ভীষণ হ্যাপি, সোনাইয়ের শাশুড়ি মানে সত্যি খুব হ্যাপি। মাঝখানে ওনারও খারাপ লাগছিল যেহেতু সোনাংশ এখানে নেই, কিন্তু যাই হোক সবটা আয়োজন করেছে সোনাই, আমাদের সবার খুব ভালো লেগেছে। দিনটা খুব ভালো থাকলো, টাটা।